পজিশন হচ্ছে সিএসএস এর একটা অ্যাট্রিবিউট, সরি প্রপার্টি। প্রপার্টি কি জিনিস মনে আছে? পজিশন হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি। এটা দিয়ে কি কাজ করে? পজিশন ঠিক করে। এটা দিয়ে ওটার পজিশন কি হবে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে পজিশন দিয়ে পজিশন ঠিক করে, তাই না? আচ্ছা, এখন আসেন আমরা একটা ওয়েবসাইটের লেআউট করি বোর্ডে। ঠিক আছে, ধরেন এটা একটা মেনু, এটা মেনু, মেনু এরিয়া। এখানে উপরে হচ্ছে ধরেন সোশ্যাল আইকনস, এটা মেনু, এটা লোগো, এখানে স্লাইডার, এখানে চারটা ধরেন ফিচার্স বক্স, এখানে হচ্ছে ধরেন টেস্টিমোনিয়াল, স্লাইডার হলো, এখানে কন্টেন্ট এরিয়া, এটা সাইড বার, ফুটার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? পেছন থেকে দেখা যায়? কতটুকু দেখা যায় না? আচ্ছা, হ্যাঁ, আপনি মনিটরের জন্য দেখতে পাচ্ছেন না। কতটুকু দেখতে পাচ্ছেন না? এ পর্যন্ত দেখতে পাচ্ছেন তো? একটু দেখতে পারলে হবে, নিচেরটা যাব না, উপর একটু বুঝতে পারলে হবে। এটা দেখতে পাচ্ছেন তো? এটা দেখতে পারলে হবে। আচ্ছা, এখন বলেন এই সাইটটা করার জন্য আমরা কিভাবে এইচটিএমএল মার্কআপ করব? হুম, প্রথমে একটা ডিভ নিব। আচ্ছা, এটা আমরা লাইভ করি, এই লেআউটটাই বানাই। আচ্ছা, এই পর্যন্ত তো বোঝার কিছু নাই, তাই না? এখানে বোঝার কিছু আছে? কিছু একটা বোঝেন না এমন কিছু? আচ্ছা, ল্যাং ইএন এটা হচ্ছে এই সাইটের বেস ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দিয়েছে। এইচটিএমএল এর অনেকগুলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, তো স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান। তার মধ্যে এই সাইটটা মূলত কোন সাইট, কোন ল্যাঙ্গুয়েজের উপর বেস করে সেইটা ডিফাইন করে দেওয়া, যেন ব্রাউজারের জন্য সুবিধা হয় সে কোন ফন্টটা ব্যবহার করবে সেটা ডিসাইড করতে। মানে হচ্ছে এই সাইটটা মূলত কি ভাষায় করা সেটা ডিফাইন করে দেওয়া। ঠিক আছে, হেড আর মেটা। মেটা হচ্ছে ব্রাউজার এবং গুগলের যে ক্রলার আছে না, গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনের যে ক্রলার, যে রোবট গুলা আছে বা যে সফটওয়্যার গুলা সাইট ভিজিট করে, ভিজিট করে করে তথ্য নিয়ে যায়, সেই ক্রলারকে তথ্য দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। ক্রলার অথবা ব্রাউজারকে তথ্য দেওয়ার জন্য হেডারে মেটা ব্যবহার করা হয়। এই মেটাটার মানে হচ্ছে, কার সেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট মানে হচ্ছে এই সাইটে যে ক্যারেক্টার গুলো ব্যবহার করা হয়েছে, ক্যারেক্টার মানে অক্ষর গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো হচ্ছে UTF-8 এনকোডিং এ করা। এই সম্পর্কে আমরা পরে আরো জানবো, আরো কি কি এনকোডিং আছে। বিশ্বের বেশিরভাগ সাইট UTF-8 এ করা। ঠিক আছে,
টাইটেল তো জানি, লিংক জানি, বডি। এবার বলেন কিভাবে করব এই মার্কআপটা। প্রথমে কন্টেনার নিব। আচ্ছা, এটা কি ফুল ওয়াইড সাইট নাকি কন্টেনারের মধ্যে রাখা? এটা কিন্তু ফুল ওয়াইড সাইট, অর্থাৎ আপনার মনিটর যত বড় সাইট তত বড় হবে, কন্টেনার নিতে হবে না। ঠিক আছে, কারণ আপনার বডি কন্টেনার। এখন বলেন কিভাবে নিব। প্রথমে কি নিব? প্রথমে হেডার। হেডার না কেন? হ্যাঁ, হেডারই। হেডার একটা HTML ট্যাগ, ঠিক আছে, HTML5 এর হেডার একটা ট্যাগ। আচ্ছা, হেডারের ভিতর কি কি লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো একটা সাইটের লেআউট দেখলেন, দেখেই তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে ওইটাকে সাজাবেন, তাই না? কিসের ভিতর কি থাকবে, বা আপনি কিভাবে লেআউটটাকে নিয়ে কার ভিতরে কি ঢুকাবেন, এটা তো আপনাকে ডিসাইড করতে হবে। সেটা শিখছি আমরা, তারপরে আমরা পজিশনে যাব, কারণ লেআউট না থাকলে পজিশন করা বোঝানো একটু টাফ। আচ্ছা, তো প্রথমে যে হেডার, হেডারের মধ্যে এখন দেখেন বাম পাশে পুরাটা জুড়ে একটা, ডান পাশে কিন্তু অর্ধেক করা। এখন আমরা কি প্রথমে টপ বটম নিব তারপর লেফট রাইট করব, নাকি প্রথমে লেফট রাইট নিয়ে পরে টপ বটম করব? হ্যাঁ, প্রথমে লেফট নিব, কারণ প্রথমে যদি আমি টপ আর বটম আলাদা করে ফেলি পুরাটা জুড়ে হবে, তখন এখানেও টপ বটম হয়ে যাবে। কাজে আমাদেরকে প্রথমে নিতে হবে একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম হেডার লেফট, একইভাবে নিলাম একটা ক্লাস দিলাম হেডার রাইট। আচ্ছা, এবার লেফট এর মধ্যে কি আসবে? একটা ইমেজ, বা আমি আরেকটা ডিভ নেই, তার মধ্যে একটা ইমেজ আসবে। ঠিক আছে, গেল। ইমেজের সাইজ আমরা দিয়ে দিতে পারি কত, 200 পিক্সেল, 200 ইন্টু 100। ঠিক আছে, আচ্ছা আসলো। এবার হচ্ছে রাইট। রাইটের মধ্যে এখন দেখেন, রাইটের মধ্যে কি আমরা ডাইরেক্ট মেনু নিব? প্রথমে টপ বটম ভাগ করে নিব। আচ্ছা, তাহলে হেডার, হেডার রাইট টপ, হেডার রাইট বটম, এই নামগুলা যদি আমি এরকম দিতাম সমস্যা ছিল? আরেকজন পড়লে তো বুঝবে না, বুঝবে না, আমি খুঁজে পাবো না কোথায় আছে। আমি সিএসএস এ খুঁজে পাইতে হবে তো কোথায় কি দিব। এই জন্য এই নামগুলা দেওয়া। কোন এক জায়গায় আমি ব্রাউজারে দেখলাম ফায়ারবাগ দিয়ে এই জায়গায় সমস্যা হচ্ছে, আমি দ্রুত ওই জায়গায় চলে যেতে পারবো, তাই না? ওকে, হেডার টপে ঢুকলাম। এবার হেডার টপের ভিতরে কিভাবে করব? তিনটা সোশ্যাল আইকন আছে। সোশ্যাল আইকন নাও আপনাদেরকে দেখানো হয়নি, বাদ রাখলাম। হ্যাঁ, পরে দেখবো, আগে লেআউট, সিএসএস এ পরে যাব। এবার বটমটা কিভাবে করব, মেনু কিভাবে করব? ইউএল এলআই এ, এতে ফ্রম, অ্যাবাউট, কন্টাক্ট, সার্ভিসেস, ফিচার্স। ঠিক আছে, বুঝি নাই, আবার বলেন। ও হ্যাশের কাজ কি? আচ্ছা, হ্যাশের কাজ হচ্ছে আমি এটাতে হ্যাশ দিলাম না। এবার দেখেন, আমি যখন এটাতে ক্লিক করছি কি হচ্ছে? ওই পেজটাতে আছি, আমি কিন্তু অন্য কোনো পেজে যাই নাই। কিন্তু আমি যখন এটাতে ক্লিক করব, সাইটটা কিন্তু একবার লোড নিল, খেয়াল করছেন? সাইটটা কিন্তু একবার লোড নিল, কিন্তু এখানে ক্লিক করলাম কিচ্ছু হবে না, কোনো লোড নেবে না। আপনার যখন পুরো সাইট হবে, এই মেনুগুলোতে ক্লিক করলে তো কোথাও যাচ্ছে না, কাজেই হ্যাশ দিয়ে দিলে সে আর অন্য কোনো জায়গায় যাবে না বা লোড নেবে না পেজটা আবার। কিন্তু হ্যাশ যদি না দেয় সে কিন্তু পেজটা আবার লোড নিচ্ছে। আরেকবার লোড নেওয়া মানে কি, আপনার লোড হতে 10 সেকেন্ড লাগছে, ক্লিক করবেন আবার 10 সেকেন্ড লাগবে লোড হতে। এই জন্য হ্যাশ দিয়ে দেওয়া, যেন লোড না নেয়। আচ্ছা, হেডার শেষ, এরপরে কি?
স্লাইডার, স্লাইডারের ভিতর ইমেজ, ধরেন 1920 ইন্টু 780। আচ্ছা, এখন আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি এটা বন্ধ করে দিই। এখানে ক্লিক করছি, কোনো লোড হচ্ছে না, কিন্তু এখানে ক্লিক করলে আবার লোড হলো, দেখছেন ওটা কিন্তু ঘুরছে। ওকে, গেল স্লাইডার। তারপরে আচ্ছা, আপনারা কেউ একটা জিনিস খেয়াল করেন না, আমি হেডারের ভিতরে লিখতেছি, দেখলে বলেন না কেন? আমি যদি এখানে কোনো ভুল করি, আমিও মানুষ, আমি ভুল করতেই পারি, অথবা আমি ইচ্ছা করে ভুল করতেছি, যেন আপনারা ধরেন। কাজে ভুল দেখলেই ধরে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমি যা করতেছি তার মধ্যে কোনো একটা জিনিস যদি মাথায় না ঢুকে, বুঝি নাই। হ্যাঁ, এটা হেডারের ভিতরে ছিল, এখন হেডারের বাইরে আছে, কোনো ডিফারেন্স থাকবে না, কারণ হেডারের নিচে কিছু নাই। এটা যখন আমরা সিএসএস দিয়ে লেআউট করতে যাব তখন দিবে ঝামেলা। ওকে, স্লাইডার গেল। তারপর আচ্ছা, এখন বলেন ফিচারটা কিভাবে প্ল্যানিং করব। এই তো আমার ফিচার এরিয়া এরকম লাগবে, উপরেরটা কমপ্লিট, নিচেরটা কমপ্লিট, মাঝখানেরটা আমি কিভাবে প্ল্যানিং করব? বা নিচেরটা হয় নাই, পরে হবে। প্রথমে কি নিব? একটা ডিভ। এই ডিভটা কি কাজ করবে বলেন তো? পুরাটাকে সে একটা এরিয়ার মধ্যে কন্ট্রোল করে রাখবে, এটা। এরপর কি নিব? এরপর চারটা আলাদা আলাদা ডিভ নিব। আচ্ছা, চারটা আলাদা আলাদা ডিভ নিয়ে আপনি যখন এই লেভেলে সাইট ডিজাইন করবেন, আপনি এখনই চারটা আলাদা ডিভ নিয়ে নেবেন। কিন্তু যখন আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন আপনি এখনই চারটা ডিভ নেবেন না, আরেকটা ডিভ নেবেন। এখানে আরেকটা ডিভ নেবেন। এর কাজ কি আমি একটু পরে বলছি। আরেকটা ডিভ নেবেন, তারপরে আপনি চারটা ভিন্ন ভিন্ন ডিভ নেবেন, ঠিক আছে? তাহলে আমরা এই কাজ করি। ফিচার্ড এরিয়া নামে আমি নিলাম একটা, তারপর আরেকটা ডিভ যেটা নিব সেটা হচ্ছে ফিচার্ড এক্সট্রা। এরপরে আমি হচ্ছে ফিচার্ড ওয়ান, ফিচার্ড নাম দিলাম ফিচার্ড সিঙ্গেল, ঠিক আছে? চারটা, ঠিক আছে? এটা হচ্ছে লেআউট। এখন আমি এখানে কন্টেন্ট লাগবে। সিঙ্গেলটা আমি চারটা বানাই দিলাম, তিনটা হয়েছে, চারটা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এই ফিচার্ড এরিয়া থেকে বের হই। এবার এখানে এরপরে কি? টেস্টিমোনিয়াল। এখানে আমি ইমেজ দিলাম, ধরেন ঠিক আছে, টেস্টিমোনিয়াল গেল। তারপর হ্যাঁ, মেইন কন্টেন্ট এরিয়া, তার মধ্যে প্রথম ডিভটা কি হবে? কন্টেন্ট। লেফট সাইডে যেটা হবে, এটার মধ্যে আমাদের কন্টেন্ট হবে।
দুইটা পি নিলাম, মানে জাস্ট দুইটা দেখানোর জন্য আর কি। এবার হচ্ছে আরেকটা কি হবে, সাইড বার। সাইড বারের মধ্যে ইউএলএলআই করে ধরেন আবার সেই মেনু আইটেম গুলাই দেই। এরপরে ফুটার, আচ্ছা ডিভ ক্লাস ফুটার না নিয়ে আমরা ডাইরেক্ট ফুটার নিয়ে নিই, কি বলেন? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, আপনাদের কি ইমেজ দেখানো হয় না না? এটা হচ্ছে ব্র্যাকেটের একটা প্লাগইন। জেন কোডিং যেটা হচ্ছে নোটপ্যাডে, ব্র্যাকেটসে এটার নাম হচ্ছে ইমেজ। প্লাগইনটার নাম দেখেন, এই যে ইমেজ। এটা ইনস্টল করলে আপনি যখন ডট দিয়ে কোনো একটা নাম লিখবেন, সেটা ডিভ ক্লাস ওইটা হয়ে যাবে। ধরেন আমি ডট দিয়ে লিখলাম কপিরাইট, সে ডিভ ক্লাস কপিরাইট হয়ে যাবে। যদি আমি চাই যে এটা সেকশন ক্লাস কপিরাইট হবে, মানে সিএসএস আমরা যে স্টাইলে লিখবো ঠিক সেই স্টাইলে এখানে লিখতে হয়, ঠিক আছে? তারপরে ধরেন আইডি দিব, আইডি, ঠিক আছে? হ্যাঁ, খালি হ্যাশ দিয়ে আইডির নামটা লিখে দিবেন, ক্লাস লিখলে ক্লাস ডট দিয়ে ক্লাসের নামটা লিখে দিবেন। তারপর ট্যাব। জেন কোডিং এর উপর আপনাদেরকে আরেকটা ক্লাস নেব, মানে এটা একটু বড়, অনেকগুলা ফিচার তো। ইমেজ, EMME। আচ্ছা ফুটারের মধ্যে আমি হচ্ছে কপিরাইট নেই, এই হচ্ছে এভাবে আমরা এই লেআউটটা ডিজাইন করব, ঠিক আছে? আমরা দেখি আমাদের লেআউট কেমন হলো। এটা হলো আমাদের বর্তমান লেআউট। এটাকে এখন মানুষ করতে হবে। তো আমরা হচ্ছে extract.css.com এ যাব। এটা ওপেন করব সিএসএস ফাইলে। আর হচ্ছে সিএসএস এর প্রথমে, এটা আপনারা দেখলাম বেশিরভাগই ব্যবহার করেন না, রিসেট সিএসএস টা ব্যবহার করবেন। এই রিসেট সিএসএস ছাড়া এখন দেখেন এখানে দেখছেন একটা মার্জিন বা প্যাডিং পাচ্ছে, এখানে দেখছেন একটা মার্জিন প্যাডিং পাচ্ছে। এখন রিফ্রেশ দেন, এখন আর পাচ্ছে এগুলা। এই রিসেটটা দিয়ে দিলে সবগুলা একসাথে মার্জিন প্যাডিং নাই হয়ে যায়। এখন নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে, নাহলে কিন্তু ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকবে, ঠিক আছে? ওকে, লাস্ট ক্লাসে এগুলো দেখানো হয়েছে, না বুঝলে জিজ্ঞেস করবেন, কিন্তু না বুঝার কথা না। ঠিক আছে, এবার হচ্ছে আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন একটা কাজ করছেন, সেটা হচ্ছে সিএসএস লিখছেন এখানে, মনে করেন এগুলো সবগুলা সিএসএস লিখছেন, তারপরে এই দুইটা ফাঁকা ক্লাস রেখে এখানে আবার সিএসএস লিখছেন। নিচের গুলা কোনো কাজ করতেছিল না, কেন জানেন? এই ক্লাসের পরে এই ব্র্যাকেট দেন। এখানে যদি আমি ব্র্যাকেটটা কমপ্লিট না করি, তাহলে যেটা হবে নিচের কোনোটা কাজ করবে না, এর আগ পর্যন্ত সবগুলা কাজ করবে, এখানে ব্র্যাকেট না পাওয়ার কারণে এখানে এসে আটকে যাবে, এখানে এরর পাবে, এখানে এসে আটকে যাবে। কাজে আপনি যদি এই ক্লাসের মধ্যে কিছু নাও লেখেন, হয় এটা মুছে দিবেন, না হলে ব্র্যাকেট সহ দিবেন। ব্র্যাকেট না দিলে কাজ করবে না। আচ্ছা, এরপরে মনে করেন আমি এখানে সিএসএস লিখছি, মার্জিন
10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। হ্যাঁ, এখানে আমি সেমিকোলন দেই নাই, এখান থেকে শুরু করে এর নিচে যত আমি কোড লিখবো কোনোটাই কাজ করবে না। কাজে এগুলো আপনাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমরা কাজ শুরু করি। বডির তো ওয়াইড 100% অটোমেটিক থাকে, কিছু দেওয়া লাগবে না। হেডার ঠিক আছে, লেফট ওয়াইড হচ্ছে দিলাম সে 25%, ফ্লোট লেফট। পুরোটা পার্সেন্ট করে দেই, আমি যদি পিক্সেল করে দেই তাহলে আবার আমাকে অনেক ঝামেলা করতে হবে, কারণ আমার এই সাইজের মনিটরের জন্য এরকম, এই সাইজের মনিটরে আসলে, এই সাইজের মনিটরে আসলে, এই সাইজে আসলে রেসপন্সিভ এখন আমরা করছি না, এখন আমরা রেসপন্সিভ করছি না, তাই আমরা মোবাইল ট্যাবলেট নিয়ে মাথা না ঘামাই, কিন্তু তারপরও এইটুক স্ক্রিন তো মনিটর থাকে তাই না, ওই মনিটরের জন্য তো আমাদের করতে হবে, এইটুক স্ক্রিনের মনিটর থাকে, এইটুক থাকে, আবার এত বড় মনিটর আছে। হ্যাঁ, মনিটর গুলোতে পুরোটা দেখবে না, অথবা ফাঁকা জায়গা দেখবে। পার্সেন্টেজে করলে সব পুরোটা জুড়ে দেখবে, যদি আপনি কন্টেনারে সাইট না করেন। হ্যাঁ, যদি পার্সেন্ট দিয়ে করা হয়, আর যদি কন্টেনারের ভিতরে করেন তখন পিক্সেল দিয়ে করেন, সমস্যা নেই। কন্টেনার ছাড়া করলে তখন এরকম পার্সেন্ট দিয়ে করা ভালো। ঠিক আছে, ঠিক আছে, গেল ইমেজ ওয়াইড 100%, পুরোটা জুড়ে লোগো হোক, আরে লোগোর সাইজ কমাই দিই, 15% থাক। এটা রাইট ওয়াইড কত হবে, ওইখানে কতটুকু দিছে 15%, এখন বাকি আছে কত 85%। 100 থেকে 15 বাদ দিলে 85 থাকে, এটা টাকার হিসাব করে না? আমি তো 100%, পার্সেন্ট মানে কি 100, 100 থেকে আমি 15 দিয়ে দিয়েছি বাম সাইডে, ডান সাইডের জন্য আমার বাকি থাকলো কতটুকু 25 না, তো আমি কমাই দিলাম না, ও প্রথমে 25 থেকে কমাই 15 করে দিলাম না। এখন যদি আমি এটাকে বাড়ায় দেই তাহলে কিন্তু জায়গা পাবে না, কারণ 86% জায়গা নাই, আছে 85% জায়গা। ঠিক আছে, গেল। এবার হেডার রাইট টপ, টপে কি আছে সোশ্যাল আইকন, পরে দেখি। সোশ্যাল আইকন যদি আজকের ক্লাসে সময় থাকে তাহলে আজকের ক্লাসে করব, না থাকলে নেক্সট ক্লাসে। ইউএল মেনুতে তো সমস্যা হওয়ার কথা না, মেনুটা আবার খেয়াল করেন, এখানে লিস্ট স্টাইল নাম দেওয়ার কারণে ওই যে ডট গুলা ছিল বাম পাশে ওগুলা চলে গেছে। মার্জিন প্যাডিং 0 সে অটোমেটিক পাচ্ছে, কাজে আমার দরকার নেই। এলআই, এলআই কে দেই ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক। হোম হচ্ছে এলআই হচ্ছে মানে এতে ইনলাইন মানে হচ্ছে ডিসপ্লে ব্লক, আর ডিসপ্লে ইনলাইন ব্লকের মানে হচ্ছে এখানে যদি আমি একটা ডিপ থাকে এবং তাকে যদি আমি হোয়াইট ছাড়া শুধু ডিসপ্লে ব্লক দেই, সে তখন তার যতটুকু, যদিও এতটুকু জায়গা প্রয়োজন, সে তখন এই পুরো জায়গা দখল করবে, তার এই এতটুকুর মধ্যে সে পুরো জায়গাটা দখল করবে। ব্লক দিছি তাই সে পুরোটা ব্লক করে রাখবে। আর যদি ডিসপ্লে, হ্যাঁ সে পুরা 100% জায়গা দখল করে রাখবে, সে হ্যাঁ নিচে নামাই দিবে সে, অথবা সে নিজে নিচে নেমে আসবে, কিন্তু সে কারোর সাথে শেয়ার করবে না। ব্লক দেওয়া মানে সে 100%, তার মানে তার প্যারেন্ট ডিভ যতটুকু ওয়াইড পুরোটা সে দখল করে থাকবে। হ্যাঁ, আর ইনলাইন ব্লক দেওয়া মানে হচ্ছে সে তার যতটুকু প্রয়োজন সে ততটুকু একদম পারফেক্টলি ব্লক করে বসে থাকবে, এতটুকুর মধ্যে সে কাউরে আসতে দিবে না, কিন্তু এর বেশি জায়গা সে দখল করবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইনলাইন ব্লকের কাজ। এতে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। ও টেক্সট ডেকোরেশন ব্লিঙ্ক কি জানেন আপনারা?
আচ্ছা, ব্লিঙ্ক এখন আর নাই, মানে এখন আর কেউ ইউজ করে না। এটা আগে ছিল, ফন্ট স্টাইল ব্লিঙ্ক দিলে এরকম ব্লিঙ্ক ইয়া করতো। আচ্ছা, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, এই আপার কেস আর ক্যাপিটালাইজ এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? না, আপার কেস মানে সব বড় হাতের, ক্যাপিটালাইজ মানে প্রথম অক্ষর বড় হাতের, আর লোয়ার কেস মানে সব ছোট হাতের। এখন আমি এইচটিএমএল এ যাই লিখি না কেন, এইচটিএমএল এ যেভাবে লিখি না কেন এখানে সে এইভাবেই দেখাবে। এইচটিএমএল এ আমি বড় হাতের লিখি নাই, এইচটিএমএল এ আমি সব ছোট হাতের লিখছি, তাই না? কিন্তু আমি যদি এখানে আপার কেস দেই সব বড় হাতের বানিয়ে দিবে, আর ক্যাপিটালাইজ দিলে একটা বড় হাতের বাকি সব ছোট করবে। আচ্ছা, বডি সিএসএস নিয়ে নেই। বডি ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ফ্যামিলি এরিয়াল, ফন্ট ফন্ট তো না, কালার, কালার ব্ল্যাক, লাইন হাইট 18 পিক্সেল। ঠিক আছে, এবার হচ্ছে এলআই গুলার মধ্যে আমি মার্জিন দিব, মার্জিন 10 পিক্সেল। ঠিক আছে, মার্জিন কমাই দিই, আর মার্জিন টপ দিতে হবে। ইউএল এ আমি মার্জিন টপ দিয়ে নামাই আনি, মার্জিন টপ 30 পিক্সেল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যখন দুইটা হবে তখন তো আমি নামাই, তখন অটোমেটিক নেমে আসবে সে। উপরে কিছু নাই তাই উপরের ডিপটা, এটা টপটা কিন্তু 0 পিক্সেল নিয়ে আসে। না আসবে না। না, ওকে আমি 85% জায়গা দিছি। হেডার রাইট বটম, ওকে আমি যদি ওয়াইড 100% দিয়ে দেই সে আর কোথাও যাবে না, সে পুরো 100% মানে 100% মানে কত? না, 100% মানে তার প্যারেন্ট ডিভের, হ্যাঁ 85%, তার প্যারেন্ট ডিভের পুরা পুরা ওয়াইড, তার প্যারেন্ট ডিভ হচ্ছে 85%, তাই সেও 85%, মানে আমার স্ক্রিনের 85%, কিন্তু সে তার প্যারেন্ট ডিভের 100% নেবে। হ্যাঁ, তখন হাইট কমাই দিতে হবে, তখন মার্জিন কমাই দিতে হবে, কারণ এখন তো এটা 0 হয়ে আছে, এটা যখন বাড়বে, এটার হাইট যদি বাড়াই দিই তখন কিন্তু নিচে নেমে যাবে, তখন ওইটা আবার কমাই দিতে হবে। না, আসবে না, এটাকে নিচে নামাই দিবে। ঠিক আছে, আর এখানে আমি একটা প্যাডিং দেই, প্যাডিং 5 পিক্সেল, 10 পিক্সেল। ঠিক আছে, কালার দেওয়া যায়, কি কালার দিব? ঠিক আছে, আমাদের মেনু কমপ্লিট। এখন একটা কাজ যেটা করা যেতে পারে, এটাকে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার দেই সব মাঝখানে চলে আসবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে ফ্লোট লেফট দেইনি, আগের বার যখন মেনু করছি তখন কিন্তু আমরা ফ্লোট লেফট দিছিলাম, তাই না? ফ্লোট দিলে সে আর টেক্সট অ্যালাইন ফলো করে না, ফ্লোট দিলে তখন সে একদম বামে চেপে থাকতো, টেক্সট অ্যালাইন দিলেও মাঝখানে আসতো না। ঠিক আছে, যেহেতু আমরা চাচ্ছি এটা মাঝখানে আসুক, এই জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছি। যদি বামে চাইতাম ফ্লোট লেফট দিয়ে দিতাম, ডানে চাইতাম ফ্লোট রাইট দিয়ে দিতাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এটা থেকে যদি ফ্লোট রাইট দেওয়া হয়, একে না, এলাইকে, তাহলে একটা জিনিস খেয়াল করছেন, উল্টা হয়ে গেছে। আগে কন্টাক্ট চলে আসছে, ফিচার সার্ভিস অ্যাবাউট হোম লাস্টে চলে গেছে, কেন বলেন তো?
হ্যাঁ, কারণ প্রথমটা এসে সে রাইটে জায়গা দখল করছে, তারপরেরটা তাকে জায়গা দিয়ে সবচেয়ে রাইটে, তারপরেরটা সবচেয়ে রাইটে, এভাবে করে করে আসছে। আবার লেফট দিলে উল্টা, প্রথমে সে লেফটে নিবে, তারপরে ফ্লোট দরকার নেই আমাদের, ফ্লোট মুছে দিলাম। মেনু কমপ্লিট, স্লাইডার কমপ্লিট, স্লাইডারের ইমেজটাকে জাস্ট হোয়াইট 100% দিয়ে দেই। আচ্ছা, সকল ইমেজ ম্যাক্স হোয়াইট 100%। ইমেজ ম্যাক্স হোয়াইট মানে কি? সর্বোচ্চ, মানে সে এর বেশি নিতে পারবে না, কম হইতে পারবে। ম্যাক্স হোয়াইট 100%, ম্যাক্স হাইট 100%, মানে সে তার প্যারেন্ট ডিভকে ছাড়াই যাবে না। এখন দেখছেন এটা ভিতরে চলে আসছে, এতক্ষণ কিন্তু সে বাইরে ছিল, এখন ভিতরে চলে আসছে। ঠিক আছে, এবার আসি ইম্পর্টেন্ট জায়গায়। ইউ আর আর্লি ফর নেক্সট ক্লাস, 2 দিন আগে চলে আসছে। আচ্ছা, ফিচার্ড এরিয়া, এরিয়ার ওয়াইড কত হবে? 100%। আর সিঙ্গেলের ওয়াইড হবে, যেহেতু 4টা, ওয়াইড 25%। ফ্লোট লেফট। গায়ে গায়ে লেগে গেছে না? গায়ে গায়ে লেগে গেছে না? কমাইতে হবে না? হ্যাঁ, যদি 24% দেই, 23% দেই, এবং মার্জিন কোন পাশে দিব, লেফটে দিব না রাইটে দিব? একই কথা, যে সাইডে দেন, কারণ এটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে। দুইটা উপায় অ্যাডজাস্ট করা যায়। আমি লেফটে দেই, মার্জিন লেফট 2%। তাহলে দেখেন প্রত্যেকটা তাদের লেফটে 2% পাচ্ছে, প্রথমটাও কিন্তু তার লেফটে 2% পাচ্ছে, যেটা আমরা চাই না, তাই না? চাই কি? ওইটা আমরা চাই না। তাহলে কি করা যাবে? 3-4টা উপায় আছে। একটা উপায় হচ্ছে প্রথমটাকে স্টাইল মার্জিন লেফট 0, ওয়াইড 5%, এভাবে দিয়ে দিলে সে ইনলাইন সিরিজে দিলাম, এখন সে ওইটাকে ওভাররাইট করে পুরোটা নিল। এটা বাজে পদ্ধতি, দেখতেও বাজে লাগছে। আচ্ছা, আরেকটা উপায় হচ্ছে এটাকে আলাদা একটা ক্লাস দেওয়া, ফিচার্ড 1। এবার ফিচার্ড 1 ধরি, ফিচার সিঙ্গেলের নিচে ফিচার্ড 1, ওয়াইড 25%, মার্জিন 0। একই কাজ হবে, কিন্তু এটা বেটার পদ্ধতি, কিন্তু এটাও সবসময় না হয়ে উঠতে পারে। কেন? কারণ আমরা এখন এইচটিএমএল ফাইলটা ডাইরেক্ট এডিট করছি, তাই না? এইচটিএমএল ফাইলে ঢুকছি, এডিট করছি, কারণ আমাদের সমস্ত কন্টেন্ট এইচটিএমএল ফাইলে। এমন হবে আমাদের কন্টেন্ট এইচটিএমএল ফাইলে থাকবে না, কন্টেন্ট ডাইনামিক্যালি ডাটাবেস থেকে আসবে। তখন কিন্তু ইউজার 4টা দিল না 3টা দিল, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না, বা পারলেও প্রথমটাই কিন্তু আমরা আলাদা করে এরকম ক্লাস দিতে পারবো না। যে করে দিয়ে দিতে পারবো, সেটা ভিন্ন কথা। কাজে এটা যেহেতু করতে পারবো না, কাজে আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি সিএসএস এর একটা সিউডো এলিমেন্ট আছে। সিউডো এলিমেন্ট কোনটা বলেন তো? যেগুলো হচ্ছে এরকম করে যেগুলো দেওয়া হয়, যেমন হোভার, এগুলোকে বলে সিউডো এলিমেন্ট। আচ্ছা, একটা সিউডো এলিমেন্ট হচ্ছে, নাম হচ্ছে ফার্স্ট চাইল্ড। ঠিক আছে, যদি ফার্স্ট চাইল্ড দেই, তাহলে ফার্স্ট চাইল্ডে আমার মার্জিন লেফট হবে 0, আর প্যাডিং ওয়াইড হবে 25%। একই কাজ করছে, একই কাজ করলো না? সুডো এলিমেন্টের মধ্যে আমি বললাম ফার্স্ট চাইল্ড, মানে হচ্ছে সে তার প্যারেন্টের, আমি যেই
খেয়াল করেন, যে সিএসএস সিলেক্টরটার ফার্স্ট চাইল্ড বলবো তার প্যারেন্টের ফার্স্ট চাইল্ডকে ধরবে। সে যদি ফার্স্ট চাইল্ড নাও হয়, তার প্যারেন্টের ফার্স্ট চাইল্ডকে স্টাইলটা দিবে। একইভাবে যদি আমরা লাস্ট চাইল্ড বলি, আমরা যদি এটা মার্জিন লেফটে না দিয়ে যদি রাইটে দিতাম, এটা ইচ্ছা, ক্লাসের নাম তো যাই ছিল, নিজেই চাইল্ড, কিন্তু সিঙ্গেল না, ফিচার্ডের চাইল্ড ধরবে না, ফিচার্ডের প্যারেন্টের চাইল্ড ধরবে, ফিচার্ডের চাইল্ড ধরবে না, তার প্যারেন্টের চাইল্ড ধরবে। অর্থাৎ তার একই লেভেলের ফার্স্ট চাইল্ডটা ধরবে, মানে তার ভাই বোনদের মধ্যে প্রথম যে তারে ধরবে, বড় ভাইরে ধরবে। লাস্ট চাইল্ড মানে ছোট ভাইরে ধরবে বা বোন ধরবে। তার মানে এখন হচ্ছে লাস্টেরটায় আমরা এডিট করতে পারলাম। আচ্ছা, যদি আমাদের এইটাও দেওয়ার সুযোগ না থাকে, কেন সুযোগ থাকবে না বলেন তো? যদি এখানে এলিমেন্ট 4টা না থেকে 8টা দেয়, বারোটা দিলে এখন হবে কি, লাস্টেরটা ঠিকই ঠিক আছে কিন্তু আগের গুলা পাচ্ছি না, তখন আমাকে করতে হবে কি, এতগুলা সিএসএস লিখে রাখতে হবে, কারণ ক্লায়েন্ট কয়টা দিবে আমি তো জানি না। ইউজার যদি 150 দেয় তখন কি করবো? হ্যাঁ, তখন নাম্বারিং করতে আপনি পারবেন না, কারণ ইউজার তো নাম্বারিং করবে না। আপনি 4টার অপশন দিলেন, সে 8টা দিল, তখন কি করবেন? এই জন্য বেস্ট পদ্ধতি হচ্ছে ওই যে একটা এক্সট্রা ডিভ নিলাম না আমরা, ওই এক্সট্রা ডিভটা এই জন্য নেওয়া। এখন আমরা যেটা করব, যেহেতু রাইট সাইডে নেওয়া আছে এখন আমাদের, এখন আমরা এক্সট্রা ডিভটাকে এটা এটা অবশ্য পার্সেন্টের ক্ষেত্রে খুব ঝামেলা হয়, পিক্সেলের ক্ষেত্রে সুবিধা এটা করা। পার্সেন্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে মার্জিন লেফট রাইট না, মার্জিন 1% আর 0.1%, এভাবে দিয়ে দিলে দুই পাশে সমান সমান করে মাঝখানে নিয়ে আসবে। মার্জিন 0.1%, 0 মানে উপর নিচে 0, আর 1% পাবে ডানে বামে, ডানে 1% বামে 1%। তার মানে দুই পাশে মূলত ওদের মাঝখানে মাঝখানে কিন্তু 2% পার্থক্যই থাকলো। কেন? ওর ডান পাশেরটা এই দেখেন, ওর এই পাশে একটুক আর ওর এই পাশ থেকে একটুক, মাঝখানে কিন্তু একই পরিমাণ জায়গা ফাঁকা থাকলো, তাই না? এবং পুরো জায়গাটা দখল হলো, লেফটে 1%, রাইটে 1% এক্সট্রা জায়গা নিয়ে, মানে মাঝখানে আসলো। এটা একটা পদ্ধতি যখন পার্সেন্ট নিয়ে করবো, কারণ পার্সেন্ট নিয়ে করতে গেলে আমরা একটু পরে যেটা আমি দেখাচ্ছি সেটা পিক্সেল নিয়ে করতে গেলে সুবিধা। এই ক্ষেত্রে করতে হয় কি, আমি ওইটা মুছে দেই, মার্জিন লেফট 2%, ঠিক আছে? এটাকে যেটা করতে হবে, এটাকে বলতে হবে মার্জিন লেফট 2%। যদি বলি সে আরো বামে সরবে, 1% বললে আরো বামে, মানে একটু এদিকে সরে আসলো, 0 মানে এইদিকে জায়গা থাকলো, -1% -2% বলবো। মানে আমাদের এখানে মার্জিন লেফট যত আছে তাকে আমি মার্জিন লেফট মাইনাস তত পার্সেন্ট বলবো। বোঝা গেল? বোঝা যায়নি? আমি যখন এই চারটাকে মার্জিন লেফট দিচ্ছি, তখন কিন্তু প্রথমটাও এখানে একটা মার্জিন লেফট পাচ্ছে। আমরা করছি কি, চারটাকে যে ডিভ ধরে আছে তাকে এই সাইডে নিয়ে আসছি একটু, তাকে আমরা এখান থেকে শুরু না করে শুরু করছি মার্জিন লেফট মাইনাস দিয়ে এখানে নিয়ে আসলাম। তাহলে হলো কি, এইটা এই দাগটা এখানে চলে আসলো, কারণ তার মার্জিন লেফট এখান থেকে স্টার্ট, এখান থেকে এতটুকু সে মার্জিন লেফট নিল, নিয়ে তার জায়গা এখানে মার্জিন লেফট, তার জায়গা মার্জিন লেফট, তার জায়গা মার্জিন লেফট, তার জায়গা। ঠিক আছে? কিছুটা বোঝা গেল? আমরা এখানে মার্জিন লেফট যা দিব, প্যারেন্ট ডিভকে মার্জিন লেফট মাইনাস তত দিব, শর্টকাট। হ্যাঁ, এখানে কাকে দিব? এখানে তো আমার মার্জিন লেফট লেফট আছে, ফার্স্ট চাইল্ড আমি সবসময় দিতে নাও পারতে পারি,
অথবা ওই যে 150 দিবে, তখন আপনি কি করবেন, কয়টা চাইল্ড দিবেন। এই জন্য বেস্ট পদ্ধতি হচ্ছে এটা। এবার সে কয় হাজার দেখ, একই স্টাইল থাকবে, ঠিক আছে, যত হাজারই দেখ একই স্টাইল থাকবে। এখন আমরা এটা বাড়াই, ধরেন 12টা আছে, 24টা বানাই দিই। বানাইতে তো পয়সা লাগে না। 36টা বানাই দিলাম, ঠিক আছে, রিফ্রেশ দিলাম। আচ্ছা আমি ইয়া সহ কপি করছি নাকি, কপি করা ভুল হয়েছে। হ্যাঁ এই যে মাঝখান থেকে কপি হয়েছে, এখান থেকে কপি হবে এই পর্যন্ত। এখন দেখেন যতগুলাই নেই একই থাকবে, কিন্তু স্টাইলে কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা হয়তো এখনো ওয়ার্ডপ্রেস বা যে কোনো পিএইচপি ফ্রেমওয়ার্ক দিয়ে সাইট বানাতে ডাইনামিক করতে শিখিনি, কিন্তু আপনাকে যারা কাজ দিবে বেশিরভাগ সময়ই তারা স্ট্যাটিক সাইটের জন্য কাজ দিবে না, তারা চাইবে ডাইনামিক করাতে। কিন্তু যে হাই লেভেলের প্রোগ্রামার, ডাইনামিক প্রোগ্রামার, সে এসব কাজ করে না। কেন? এই কাজ করতে তার 1 ঘন্টা সময় লাগবে, এই কাজের মূল্য হচ্ছে $50 ধরেন, এই কাজ করতে তার সময় লাগবে 3 ঘন্টা, 3 ঘন্টা সে $150 আয় করতে পারে, সে কেন এই কাজ করবে? করবে সে? করবে না। এই কাজ কাদেরকে দিয়ে করাবে? যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার, অর্থাৎ 3 মাস পরে আপনারা যেখানে পৌঁছাবেন আপনাদেরকে দিয়ে যারা আরো হাই লেভেলের প্রোগ্রামার তারা এটা করাবে। তখন তারা এক্সপেক্ট করবে আপনারা এমন ভাবে বানাবেন যেন তাদের ডাইনামিক করতে অসুবিধা না হয়। অর্থাৎ এরকম যেন সিচুয়েশন চেঞ্জ হলে বা সংখ্যা বাড়লে কমলে আপনার যেন সিএসএস না ভাঙে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাছে এক্সপেক্ট করা হবে। এই জন্য সবসময় এমন ভাবে সিএসএস করবেন সংখ্যায় বেড়ে কমে গেলে যেন সাইট না ভেঙে যায়, ঠিক আছে। আচ্ছা গেল। আর এই নিচের অংশ তো পারি, ফ্লোট লেফট রাইট করে দিব, শেষ। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত দুই তিনটা জিনিস শিখলাম। লেআউট প্ল্যানিং, তারপরে হচ্ছে ফ্লোট প্ল্যানিং, কিভাবে ফ্লোটটা ঠিক করব যখন 2 এর অধিক থাকবে। দুইটার ক্ষেত্রেও করা যাবে যদি আমরা আলাদা করে দিতে না পারি, আলাদা ক্লাস যদি দেওয়া না যায় বা একই স্টাইল থাকে। একটা জিনিস খেয়াল করেন, এই 4টার জন্য আমরা একই ক্লাস ব্যবহার করলাম না, একই স্টাইল ব্যবহার করলাম না। আমরা কিন্তু চাইলে আলাদা আলাদা ক্লাস দিতে পারতাম না, আলাদা ক্লাস দিয়ে প্রত্যেকটা আলাদা দিতে পারতাম না, কিন্তু এরকম দেওয়া যাবে না, বিরাট ঝামেলা, কিন্তু দেওয়া যাবে না। কেন? একই স্টাইল যখন একাধিক এলিমেন্টের থাকবে তখন একই ক্লাস ব্যবহার করে করতে হবে, না করলেই বুঝবে আপনি এখনো ওই লেভেলে যান নাই, স্মার্টনেস হয়নি। আপনি বারবার করে একই কোড আপনি 4 বার লিখলেন, 12টা থাকলে 12 বার লিখলেন, কি জন্য? একটা লিখলে যখন হচ্ছে। একই ক্লাস দিয়ে করা গেলে কখনো বেশি ক্লাস নেবেন না, ঠিক আছে। যত কম ক্লাস দিয়ে করা যায়, যত কম ডিপ দিয়ে করা যায়, যত কম স্টাইল দিয়ে করা যায়, যত কম ইফেক্ট মানে যত কম কোড ব্যবহার করে কাজ কমপ্লিট করা যায়, যা আছে পুরো কাজটা কমপ্লিট করতে হবে, যত কম দিয়ে করা যায়, ঠিক আছে। আচ্ছা পজিশনিং, এখন বলেন আমরা ধরেন কোনটাকে টার্গেট করবো? তো 4টার মধ্যে যে কোনো একটাকে ধরেন যে এইটাকে টার্গেট করে কাজ করব। হ্যাঁ সেকেন্ড না, ওইটা বাদ, এই ইমেজটাকে ধরবো, ঠিক আছে। থিওরিটিক্যালি এই ইমেজটা কই থাকার কথা? এই ইমেজটা কোথায় থাকার কথা? উপরে কেন? এই ইমেজটা এই যে টেস্টিমোনিয়াল এরিয়ার মধ্যে আমরা যে ইমেজটা দিলাম না, এটা কই থাকার কথা? এটা যেখানে আছে ওইখানেই থাকার কথা, ঠিক আছে। এখানেই থাকার কথা, এখানেই আছে সে। কেন? কারণ আমরা তাকে যে ডিভের ভিতরে দিচ্ছি সে ডিভের ভিতরে তো থাকবে। এখন অনেক সময় আমাদের এমন প্রয়োজন হইতে পারে যে আমি ওকে এই ডিভের ভিতর রাখতে পারবো না,
বা আমাকে ওই ডিভ থেকে তাকে বের করতে হবে, কিন্তু আমি এইচটিএমএল কোড ভাঙতে পারবো না। অথবা এমন হইতে পারে আমাকে ওইটাকে এর ভিতরে ঢুকাই দিতে হবে, ওই ডিভের ভিতরে। হতে পারে না যে স্টাইলটা এরকম যে এই ইমেজটা শুরু হবে এইখান থেকে, অর্ধেক থেকে। হতে পারে না? হলে কি হবে? তখন তো আমি এইচটিএমএল দিয়ে কিছুতেই পারবো না, ওভারফ্লো দিলেও লাভ নাই, সে ওভারফ্লো করে উপরে যাবে না। তখন সিএসএস এর পজিশনিং কাজে আসে। কি কাজে আসে? অ্যাবসলিউট মনার্কি সম্পর্কে আইডিয়া আছে? অ্যাবসলিউট মনার্কি কাকে বলে? বলতেছি, অ্যাবসলিউট শব্দের অর্থ কি? এই শব্দটা আসছে অ্যাবসলিউট মনার্কি থেকে। মনার্কি, অ্যাবসলিউট মনার্কি মানে কি? হ্যাঁ, বুঝি নাই। সম্পূর্ণ। অ্যাবসলিউট মনার্কি মানে হচ্ছে একনায়কতন্ত্র। যেটা একনায়কতন্ত্র হচ্ছে ডিক্টেটরশিপ আছে না, ওইটা হচ্ছে অ্যাবসলিউট মনার্কি। অ্যাবসলিউট মানে হচ্ছে সে কারো কথা মানবে না, তাই না? অ্যাবসলিউট মনার্কি, যে ডিক্টেটর, স্বৈরশাসক, সে কারো কথা মানে? যতই চেষ্টা করে মানে? আত্মীয় স্বজনের কথা মানে না, তার তার নিজের কথা মানে এবং তার আত্মীয় স্বজনের কথা মানে না। এখানে একই কাজ। যখন আমি কোনো ডিভকে বা কোনো এলিমেন্টকে অ্যাবসলিউট দিব, সে কারো কথা মানবে না, কারো ধার ধারবে না, সবাইরে ছাড়া এসে চলে যাবে। কিন্তু সে তার রিলেটিভের কথা শুনবে। কেমন? যদি আমরা ওকে, আচ্ছা ওকে দিয়ে করলে ব্যাপারটা ভালো হবে না, আমরা হচ্ছে এইটাকে দেই। ধরেন এই যে এই সেকেন্ড H2টা আছে না, এই H2টা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে আপনাদের। H2টাকে আমি ইনলাইন কিছু সিএসএস দেই। আচ্ছা ক্লাস দিই একটা, ক্লাস কি ডিক্টেটর, ঠিক আছে? এটাকে ক্লাস দিলাম একটা, জাস্ট দেখানোর জন্য আর কি। এখন যদি আমি ওকে বলি পজিশন অ্যাবসলিউট, ভালো করে খেয়াল করেন সে এখন কোথায় আছে। এখানে, এটা কোথায়? এটা হচ্ছে তার এই যে প্যারেন্ট ডিভ, তার ভিতরে, তাই না? এখন দেখেন সে কই গেছে, সে ওভারল্যাপ করে গেছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। সে এখন থাকার কথা কোথায়? এই পি এর উপরে, এই পি এর উপরে থাকার কথা। উপরে মানে কি, পি কে নিচে রেখে সে উপরে থাকার কথা। সে এখন করলো কি? সে একদম উপরে চলে আসছে, সে এখন কারোর সাথে লাগছে না, তাই না? সবাই তার নিচে চলে গেছে, সে এখন সবার উপরে চলে আসছে। এখন তার নিচে যাই দেন, সে কারো কথা মানে কিছুই হবে না, কারণ নিচে যাবে না, সে উপরে থাকবে। হ্যাঁ আচ্ছা, আবার এই ইমেজটাকে ধরি আমরা, টেস্টিমোনিয়াল ইমেজ। এটাকে পজিশন অ্যাবসলিউট দিলাম, কই গেছে সে? কই গেছে বলেন? সে এটার ভিতরে ঢুকে গেছে। তার মানে সে কারো কথা শুনছে না, এরা কারো কথা শুনে না, যেখানে সেখানে চলে যায়। এখন আমাদের টার্গেট কি ছিল? আমাদের ইচ্ছা ছিল যে আমরা ওই ইমেজটাকে উপরে তুলে দিব না? হুম, মানে এই যে এখান থেকে শুরু হবে ইমেজটা, নিচের ইমেজটা, এই এখানে যে ইমেজটা ছিল সেটা। এখন আমরা তার প্যারেন্টকে বলবো পজিশন রিলেটিভ। ও আচ্ছা আচ্ছা, আমি বলতে ভুলে গেছি। এই যে ও এখানে আছে না,
ওকে যদি আমি বলি টপ 0, সে কই গেছে বলেন তো? একদম উপরে চলে গেছে। সে এদের কাউকে মানে নাই, কেউ তার মানে যতই প্যারেন্ট থাক আর যতই যেই থাক কাউরে মানে নাই, সে একদম উপরে চলে গেছে। লেফট বললাম 0, একদম সবাই ছাড়াই চলে গেছে। যদি রাইট বলি সবাই ছাড়াই ওখানে চলে যাবে বটম, তাহলে সে আমার স্ক্রিনের নিচে চলে আসবে। ঠিক আছে, সে জায়গা মতো থাকবে না, সে ঘুরতে থাকবে। এখন আমি তাকে মনে করেন এই লোগোটার যেখানে 2 আছে সেখানে চাই, তাহলে কি করব? আমি তাকে বলবো টপ 10 পিক্সেল, লেফট 10 পিক্সেল, লেফট থেকে যতটুকু দরকার বাড়াই নিয়ে আসবো, এবার উপর থেকে যতটুকু দরকার নিয়ে আসবো। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মনিটরের যে স্ক্রিন সেটা। কিন্তু যদি আমি চাই না আমি মনিটরের স্ক্রিন দিয়ে হিসাব করব না, কারণ ওইখান থেকে আমি যদি এই জায়গাটায় ওকে পজিশন করতে চাই, এখানে এই যে মনে করেন স্ট্যান্ডার্ডের পরে শুরু হবে, তাহলে এখানে আনতে চাইলে আমাকে কি করতে হবে? কয়েক হাজার পিক্সেল নিচে নামাইতে হবে, সেটা অনেক ঝামেলার ব্যাপার না? তাই আমরা করব কি, আমরা তার কাছে এমন, আমরা কোথায় চাই? এখানে, এখানে চাই। এইটার কাছাকাছি তার যে প্যারেন্ট ডিভ আছে তাকে আমরা রিলেটিভ দিব। কাছাকাছি প্যারেন্ট ডিভ হচ্ছে এইটা, অথবা আমরা এটাকে বলতে পারি, এই যে এটা ফিচার এক্সট্রা যেটা, এটাকে বললাম পজিশন রিলেটিভ। তখন হলো কি, সে উপরে গেল, একদম সবাইকে ছাড়াই গেল, সে ছিল এখানে এই ফিচার সিঙ্গেলের ভিতরে, ওটাকে ছাড়াই গেছে কিন্তু মানে নাই, মানে বের হয়ে গেছে, কিন্তু উপরে যাচ্ছে সে, যেতে যেতে এখানে এসে সে পজিশন রিলেটিভ পেয়ে গেছে। যেখানে রিলেটিভ পাবে সে আর ওইটাকে ছাড়াই যাবে না, কারণ সে যত বড় স্বৈরাচারী হোক সে তার আত্মীয় স্বজনের কথা ঠিকই শুনবে। ঠিক আছে, তো আমি এটাকে রিলেটিভ দিলাম। এখন আমি একে যে টপ বটম দিছি, এখন হিসাব হবে ওই রিলেটিভের টপ বটম থেকে। তখন কিন্তু আর আমার মনিটরের স্ক্রিনের উপর থেকে আসে নাই বা ওয়েবসাইটের উপর থেকে আসে নাই, তখন আসছে কোথা থেকে? এখান থেকে আসেনি কিন্তু। এখন হিসাবটা হচ্ছে এখান থেকে, কারণ রিলেটিভ সে এখানে পাচ্ছে। তাহলে এখান থেকে যদি হিসাব হয়, আমি যদি এই যে ডামির এখানে আনতে চাই, তাহলে আমার তাকে দিতে হবে টপ, আরো নামাইতে টপ চলবে এখানে, এই যে টপ, আর লেফট দিতে হবে আরো বেশি। ঠিক আছে, আচ্ছা, এইটাকে এখানে আনার সবচেয়ে ভালো পদ্ধতি এটা না, এটা হচ্ছে সেকেন্ড বেস্ট পদ্ধতি। আমি এটা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আমার এখান থেকে লেফট থেকে ওকে কত দূর সরাই আনতে হলো? প্রায় 236 পিক্সেল সরাই আনতে হলো আমাদেরকে, তাই না? কিন্তু আমি যদি ওকে এখান থেকে সরাইতাম বাম দিকে, তাহলে কয় পিক্সেল সরাইতে হতো? কম না? তাহলে আমরা রিলেটিভ ওইটাকে না দিয়ে রিলেটিভ দিব তার যে প্যারেন্ট, অর্থাৎ ডিক্টেটর কই, ডিক্টেটরের যে প্যারেন্ট আমি ইনলাইনে দিয়ে দেই পজিশন রিলেটিভ। এখন দেখেন সে কিন্তু তার প্যারেন্টের বাইরে যাচ্ছে না। ঠিক আছে, এবার আমার হচ্ছে লেফটে এত দরকার নেই, এখন হচ্ছে আমি লেফট 0 করব, 0 করে মাইনাসে যতদূর যেতে হয় আমাকে। ঠিক আছে, মাত্র 112 পিক্সেল সরায় আমি ওকে ওইখানে নিয়ে যেতে পারলাম। ওইখান থেকে সরালে কি করতে হচ্ছিল? 236 পিক্সেল আনতে হচ্ছিল। এটাই হচ্ছে আপনার স্মার্টনেস। আপনি কোত্থেকে সবচেয়ে কম উল্টাপাল্টা জিনিস ব্যবহার করে, এখানে যে উল্টাপাল্টা, এটা তো উল্টাপাল্টা করতে হলো তাই না? লজিক্যালি কিন্তু এরকম হওয়ার কথা না, তাই না? ভাঙতে হলো। সবচেয়ে কম ভেঙে আপনি যেখানে কাজটা সমাধান করতে পারেন, এটাই হচ্ছে আপনার স্মার্টনেস। তাহলে পজিশন এখন মোটামুটি ক্লিয়ার, অ্যাবসলিউট আর রিলেটিভ। এবার আসি ফিক্সড।
যদি আমি তাকে পজিশন ফিক্সড দেই, অ্যাবসলিউট না দিয়ে ফিক্সড দেই এবং মাইনাস দিছি, তো সে ওই যে বামে চলে গেছে, প্লাস দিলাম 112। এখন দেখেন আমি স্ক্রিন যতই উঠাই আর নামাই, সে এখন ফিক্সড একটা জায়গায় থাকবে। সে একটা জায়গা কোনটা? আমার যে মনিটর আছে এই মনিটরটাকে হিসাব করে। অ্যাবসলিউট দিলে সে প্রথমে হিসাব করে কোনটা, রিলেটিভ না পেলে পুরো ওয়েবসাইটটা, অ্যাবসলিউট না পেলে পুরো ওয়েবসাইটের উপরে চলে যাবে বা ডানে বামে নিচে। কিন্তু যদি মানে ফিক্সড দেই, তাহলে সে আমার যে ব্রাউজার, এই ব্রাউজারটার যে যতটুকু সাইজ ততটুকু হিসাব করবে। অর্থাৎ এইখানে আছি আমি, এটা কিন্তু ওয়েবসাইটের টপ না, তাই না? এটা কি ওয়েবসাইটের টপ? যে এই অংশটা টপ না, কিন্তু তারপরও সে টপ থেকে ওই 52 বা 56 পিক্সেল যা দেওয়া আছে ততটুকু নেমে আছে। কেন? কারণ ওইটাই আমাদের মনিটরের বা আমাদের ব্রাউজারের টপ। ফিক্সড দেওয়া মানে সে ব্রাউজারটা হিসাব করবে, অ্যাবসলিউট দেওয়া মানে রিলেটিভ না পাওয়া পর্যন্ত একদম বডিতে চলে যাবে, বডিকে হিসাব করবে। এইচটিএমএল ট্যাগের মধ্যে বডি আছে, সে বডিকে হিসাব করবে, কারণ বডিতে বাই ডিফল্ট রিলেটিভ ট্যাগ আছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে যা যা দেখলেন সেগুলো নিয়ে আগামী 2 দিন প্র্যাকটিস করে গ্রুপে সাবমিট করবেন প্রত্যেকে। আর 11 নম্বর টিউটোরিয়াল পর্যন্ত দেখে আসবেন, কারণ আমরা নেক্সট ক্লাসে এইচটিএমএল সিএসএস কে আলাদা করব। নেক্সট ক্লাসে মানে 5th ক্লাসে এইচটিএমএল সিএসএস কে আমরা বিদায় জানাবো। ঠিক আছে, আচ্ছা 5th ক্লাসের পর আপনাদের একটা পরীক্ষা থাকবে। ঠিক আছে, পরীক্ষাটা অনলাইনেও হতে পারে, এখানে এসেও দিতে হতে পারে, এরকম হবে, এটা অফিস জানবে। পরীক্ষা থাকবে, আপনাদেরকে ইমেজ দেওয়া হবে, এই ইমেজ দেখে দেখে আপনারা সাইট লেআউট বানাবেন। আচ্ছা, এই যে আমি এই ডিজাইনটা করলাম, এরকম ডিজাইন মাথায় আসা কষ্ট না? কিরকম কিরকম বানাবো আমায় জানাবেন। গুগলে সার্চ করবেন সিম্পল ওয়েবসাইট লেআউট বা লেআউট টেমপ্লেটস, দিলাম, ইমেজেসে যান, এখানে দেখেন কত টেমপ্লেট আছে। এই যে এই টেমপ্লেটটা ধরেন না, এই যে টেমপ্লেটটা ধরেন, এটা দেখে দেখে পুরোটা ডিজাইন করেন। যেখানে আটকাবেন গ্রুপে প্রশ্ন করেন, বা কোন ছবি? ও এই ছবিটা, আচ্ছা যেহেতু এটা একটা ইমেজ, এটার থেকে ছবি কাটা আপনার জন্য কষ্টকর হবে। আপনি এই ছবি লাগবে তা কিন্তু না, আপনি গুগল থেকে এই সাইজের অন্য ছবি নামাই নেন, অথবা আপনি প্লেস হোল্ডার আইডি দিয়ে ছবি দিয়ে দেন, সেটা তো সমস্যা নেই। ছবি যে এটাই লাগবে তা তো না, ছবি আরেকটা হলে চলবে। পরীক্ষায় কিন্তু আপনার ছবি এটাই লাগবে, পরীক্ষায় এটাই লাগবে, কিন্তু প্র্যাকটিস করার জন্য আপনার কি এই ছবি দরকার আছে? পরীক্ষায় লাগবে। পরীক্ষায় কাটবেন হচ্ছে আপনি স্ক্রিনশট নিতে পারেন, অথবা এটার ফটোশপে ঢুকায় ক্রপ করে নিতে পারেন, বা পেইন্টে ঢুকায় ক্রপ করে নিতে পারেন। সেক্ষেত্রে ওই যে এই লেখাটা থেকে যাবে। ঠিক আছে, কাজেই চেষ্টা করা হবে পরীক্ষায় এমন ইমেজ দিতে, যে ইমেজ যেখানে এরকম ঝামেলা নেই, ইমেজ কাটা নিয়ে এরকম ঝামেলা থাকবে না, এমন ইমেজ দেওয়ার চেষ্টা করা হবে। হ্যাঁ, স্ক্রিনশট নিতে হবে অথবা পেইন্টে নিয়ে ক্রপ করে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা কি ভেজা সফটওয়্যার ব্যবহার করবেন, স্ক্রিনশটের এই সফটওয়্যার ব্যবহার করবেন। প্রিন্ট স্ক্রিনে চাপ দিবেন, এখানে সফটওয়্যার নাই, নিবেন, যতটুকু লাগবে কাটবেন, কেটে সেভ করবেন। লাইক শট, হ্যাঁ ফটোশপে কাটবো কিভাবে সেটা আমরা পরে দেখবো, ফটোশপের উপর আপনাদের ক্লাস হবে। হ্যাঁ সেভ করে নেবেন, ফটোশপ দিয়ে না করে আপাতত পেইন্ট দিয়ে তো পারেন,
পেইন্টে তো জাস্ট রাইট ক্লিক করবেন, এডিট, পেইন্ট ওপেন হলো, এই যে সিলেক্ট করবেন কতটুকু দরকার, সিলেক্ট করে ক্রপ, একটু দরকার সিলেক্ট করেন, বা আমি শুধু ছেলেটাকে নিই, লেখাগুলো আমি একটু নিব, ক্রপ, জাস্ট সিলেক্ট টুলে ক্লিক করবেন, করে যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন, এভাবে করে সিলেক্ট করবেন, করে ক্রপে ক্লিক করবেন, তাহলে ক্রপ হয়ে যাবে। এটা হচ্ছে পেইন্ট দিয়ে ক্রপ করার পদ্ধতি। আর স্ক্রিনশট নেওয়াটা হলো সবচেয়ে সহজ, ঠিক আছে। লাইট শট অথবা আরেকটা সফটওয়্যার আছে পোস্ট ইমেজ, এই দুটো সফটওয়্যার দিয়ে ইউজ করা যায়। আর আরো আছে, আমি জানি এই দুটার ব্যাপারে। 5 নম্বর পর্যন্ত যত ক্লাস হবে সবগুলোর উপর, ক্লাসে যা দেখানো হচ্ছে প্লাস টিউটোরিয়ালে যা দেখানো হয়েছে সবকিছুর উপর, ক্লাসের প্লাস টিউটোরিয়াল সহ। আপনারা যেখানে আটকাবেন, ফেসবুক গ্রুপ আছে আপনাদের জন্য আলাদা, সেখানে করবেন, অথবা অফিসিয়াল গ্রুপ আছে সেখানে করবেন, ঠিক আছে।